নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিহারে বিজেপির চেনা খেলা, রাহুল ও বিহারে ভোটের বেলা। বলো আজকে কি খবর দেবে? আজও কি বিহার? হ্যাঁ, এখন তো সবই বিহার, যা খবর আছে সবই বিহার নিয়ে। আমার মন বলছিল, তা বিহার নিয়ে কি খবর? বিহারে এখন হজবরল চলছে। হজবরল মানে ওই গেছো দাদার হিসেব, কে কখন কি করছে বোঝা যাচ্ছে না, কোথায় আছে তাও বোঝা যাচ্ছে না। সে কি? সবই তো ঘোষণা হয়ে গেল, দল প্রার্থী সবই তো ঘোষণা হয়ে গেছে। কিন্তু তাতেও তো বিপদ যায়নি। রাহুল কেন এতদিন আসেনি তা নিয়ে প্রশ্ন উঠছে। মোদিজির এখন মুখ দেখা যাচ্ছে বিহারে, কিন্তু রাহুল কেন এতদিন আসেনি? সে উত্তর রাহুল নিজেই দিয়েছেন বিহারের সভা থেকে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মোদি নীতিশ জুটিকে। তা কি বলেছেন রাহুল গান্ধী? বলেছেন মোদিজিকে যদি ভোটের জন্য নাচতেও হয় মোদিজি নাচবেন, আর নীতিশকে নাকি কেউ বা কারা রিমোট কন্ট্রোলে কন্ট্রোল করছে। সে কি গো, নারদ নারদ, এ তো জমে গেছে। ডিটেলসে দাও তো একটু খবরটা। তুই এই খবরটা দেখ, তাহলে সবটা বুঝতে পারবি। বিহার বিধানসভা নির্বাচনের আগে বুধবার অবশেষে প্রচার যুদ্ধে নামলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বহুদিন রাজনৈতিক ময়দান থেকে অনুপস্থিত থাকার পর তিনি বিহারে ইন্ডিয়া জোটের পক্ষে প্রথম জনসভা করেন মুজফ্ফরপুর ও দারভাঙ্গায়। তার সঙ্গে মঞ্চে ছিলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। মুজফ্ফরপুরের সভায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, মোদিজি শুধু ভোট চান, দরকার হলে ভোটের জন্য ভারতনাट्यमও করবেন। मैं कह रहा हूं आप उनको कहो कि देखो भैया, हम आपको वोट देंगे, आप स्टेज पे आके नाच लो। वो नाच लेंगे, नाच लेंगे। कह रहा हूं आप कोशिश करो। मोदी जी आइए, स्टेज पे आइए, भाषण मत दीजिए, डांस कर दीजिए, हम आपको वोट देंगे, देखना कर देंगे। এরপর দারভাঙ্গার সভায়ও তিনি বিজেপিকে অভিযুক্ত করেন ভোট চুরির চেষ্টা করার জন্য। তিনি বলেন, বিজেপি মহারাষ্ট্র ও হরিয়ানার মতো এখানেও ভোট চুরি করতে পারে, তাই সতর্ক থাকুন। রাহুল অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আসলে নামমাত্র মুখ্যমন্ত্রী, আসল সরকার চালাচ্ছেন মোদি ও অমিত শাহ রিমোট কন্ট্রোলের মাধ্যমে। তিনি আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন তার হস্তক্ষেপে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর বন্ধ হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী মোদি একবারও প্রতিবাদ করেননি। রাহুল বলেন, ইন্দিরা গান্ধী 1971 সালে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিজের অবস্থানে অটল ছিলেন, সেটাই একজন প্রকৃত প্রধানমন্ত্রীর পরিচয়। রাহুল জনগণকে আবেদন করেন জুমলাবাজদের থেকে সতর্ক থাকতে এবং ভালো উদ্দেশ্যে কাজ করা নেতাদের বেছে নিতে। তেজস্বী যাদব বলেন, আমাকে একবার সুযোগ দিন, আমি কখনো কারোর ক্ষতি করিনি, সুযোগ পেলে সরকারিভাবে চাকরি দেব। কংগ্রেস ও আরজেডি সহ ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রকাশিত নির্বাচনী ইস্তাহারে প্রতিটি পরিবারে একজনকে সরকারি চাকরির নিশ্চয়তা, পুরনো পেনশন স্কিম পুনরুজ্জীবন ও 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তাহার প্রকাশের 20 দিনের মধ্যে কর্মসংস্থান আইনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এত কিছু হয়ে গেল, মোদিজি এখনো চুপ? তা কি হয়, মোদিজি রাহুল সবাই এখন বিহারে। তাই নাকি? ধুন্ধুমার কাণ্ড হচ্ছে বুঝি? আর মোদিজি এসে সেন্টিমেন্টাল কার্ড খেলেছেন। সেন্টিমেন্টাল কার্ড মানে কি বোঝাতে চাইছো? মানে রাহুল যে বলেছেন মোদিজি ভোট চাওয়ার জন্য নাচতেও পারেন, সেটা নাকি ছট পুজোর অপমান, বিহারে মহিলাদের অপমান। বিহারের মহিলাদের অপমান করেছেন রাহুল? না, রাহুল মোদিজিকে কটাক্ষ করেছেন, কিন্তু মোদিজি গোটাটা ঘুরিয়ে বিহারবাসী আর ছট পুজোর অপমান বলে বলেছেন। আচ্ছা, মোদিজি আর কি বললেন? রাহুল তেজস্বীকে আক্রমণ করলেন, জঙ্গলরাজ করে চিৎকার করলেন, ছট পুজোকে ইউনেস্কো অ্যাওয়ার্ড পাইয়ে দেবেন বললেন। তাই নাকি? তুমি সবটা আমাকে একটু খুলে বলো তো। তুই এই খবরটা দেখ, তাহলেই হিসেবটা বুঝে যাবি। বিহার নির্বাচন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা বেড়েছে। বুধবার মহাগঠবন্ধন তাদের যৌথ প্রচার শুরু করে। মুজফ্ফরপুরের সাখরায় এক সভায় কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব একসঙ্গে মঞ্চে আসেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এনডিএর প্রচার শুরু করেন। রাহুল গান্ধী অভিযোগ করেন, মোদি শুধু ভোট চাইতে জানেন, কিন্তু নির্বাচনের পর সাধারণ মানুষের পাশে থাকেন না। তিনি আরও বলেন, দুটি ভারত আছে, একটি মোদির জন্য যেখানে সব সুবিধে, আর অন্যটি সাধারণ মানুষের জন্য যেখানে দারিদ্র্য ও দূষণ। রাহুল ও তেজস্বী দুজনেই বিহারের শ্রমিক অভিবাসন সমস্যা নিয়ে কথা বলেন। তারা প্রতিশ্রুতি দেন, তাদের সরকার এলে বিহারের যুবকদের আর রাজ্যের বাইরে কাজের জন্য যেতে হবে না। অন্যদিকে বেগুসরাইয়ে অমিত শাহ কংগ্রেস ও আরজেডিকে বংশানুক্রমিক দল বলে আক্রমণ করেন। তিনি বলেন, লালু চান তার ছেলে মুখ্যমন্ত্রী হোক, আর সোনিয়া চান তার ছেলে প্রধানমন্ত্রী হোক, কিন্তু কোনো পদই খালি নেই। শাহ রাহুলের বিরুদ্ধে ঘুষপেটিয়া বাঁচাও যাত্রা করার অভিযোগও তোলেন এবং বলেন, বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিহার থেকে সরাবে, কিন্তু বিহার এসআইআর এর পর অনুপ্রবেশকারীর সংখ্যা বেরিয়েছে 5 জনেরও কম। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৃহস্পতিবার মুজফ্ফরপুরে এক সভায়
রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে দুর্নীতির যুবরাজ বলে আক্রমণ করেন। তিনি বলেন, একজন ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারের যুবরাজ আর অন্যজন বিহারের। দুজনেই হাজার কোটি টাকার কেলেঙ্কারির মামলায় জামিনে মুক্ত। মোদির কথায় এই নির্বাচন শুধুমাত্র এমএলএ বা মুখ্যমন্ত্রী নির্বাচনের নয়, এটি জঙ্গল রাজ থেকে বিহারকে বাঁচানোর লড়াই। তিনি বলেন, ভুল সিদ্ধান্ত বিহারকে 20 বছর পিছিয়ে দেবে, আর সঠিক সিদ্ধান্ত বিকশিত বিহারের পথে নিয়ে যাবে। কিন্তু মোদিজি কি ভুলে যাচ্ছেন বিহারে এখনও তাদেরই সরকার চলছে? বিজেপির আক্রমণ শুধুই পরিবারবাদ নিয়ে? হ্যাঁ, ক্ষমতায় আসার আগে থেকেই মানে 2014 থেকেই বিজেপির হাতিয়ার শুধু দুর্নীতি আর পরিবারবাদ। আচ্ছা, বিজেপির অন্দরে পরিবারবাদ নেই? আছে, ডাইনাস্টি আর পরিবারবাদ দুয়ের ওপরেই বিজেপি ভরসা করে থাকে। যেমন উদাহরণ দাও একটা। বিজেপি নেতা প্রেম কুমার ধুমাল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ছেলে অনুরাগ ঠাকুর মন্ত্রী, অমিত শাহের ছেলে জয় শাহ, কিছু না হয় নাই বা বললাম। আরও নাম আছে। রাজনাথ সিং এর ছেলে পঙ্কজ সিং, দেবেন্দ্র প্রধানের ছেলে ধর্মেন্দ্র প্রধান, বেদ প্রকাশ গোয়েলের ছেলে বিপুল গোয়েল, কৈলাশ বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গী। তালিকা অনেক লম্বা। তাহলে বিজেপি এত পরিবারবাদ নিয়ে কথা বলে কি করে? আমাদের রাজ্যের বিরোধী দলনেতা হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলেন, মমতার পরিবারবাদ নিয়ে কথা বলেন, কিন্তু ওনার বাবা শিশির অধিকারী, ওনার ভাই দিব্যেন্দু অধিকারী সবাই রাজনীতির লাভ গুটিয়েছেন, গুটিয়েও যাচ্ছেন। এখন উনি বিরোধী দলনেতা। যা বলেছ, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।